শিবরামপুর জঙ্গলে এক শিয়ালের পরিবার বাস করত। সেই পরিবারে মিসকে শিয়াল, তার ছোট ভাই বান্টি শিয়াল আর তার স্ত্রী শেফালি শিয়ালিনীকে নিয়ে বাস করত। তারা বেশ সুখে দিন কাটাচ্ছিল। আজকে বল্টু শিয়ালের বিয়ে। বল্টু বিয়ের জন্য রওনা দিবে। ভাই, ভালোই ভালোই যাও, আর নতুন বউ নিয়ে বাড়িতে আসো। আমি চাই তুমি অনেক সুখে থাকো, আর তোমার কপালে অনেক ভালো একটা মেয়ে জুটুক। ঠিক আছে বৌদি, আশীর্বাদ করো আমায়। এসব বলে বল্টু শিয়াল বিয়ে করতে চলে যায়। আর বল্টু নতুন বউ নিয়ে বাড়িতে চলে আসে। বাহ বল্টু, নতুন বউ তো ভীষণ সুন্দর। এসো বোন, ঘরে এসো। শিউলি, ইনি হলেন আমার বৌদি, নিজকে দাদার বউ। আজকে থেকে তোমরা একসাথে থাকবে কেমন, আর মিলেমিশে কাজ করবে। বৌদি কিন্তু অনেক ভালো। হয়েছে হয়েছে, থাক, এত প্রশংসা করতে হবে না। তোমরা অনেক ক্লান্ত, যাও গিয়ে বিশ্রাম করে নাও। এরপর তারা যে যার ঘরে চলে যায়। আর এভাবেই সেই রাতটা কেটে যায়। পরদিন সকালে শিউলি শিয়ালিনী যখন ঘুমাচ্ছিল, এমন সময় বল্টু এসে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, তুমি নতুন বউ হয়ে কিনা এখনো পরে পরে ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। কি হয়েছে? কি নতুন বউ দেখে কি আমি ঘুমাতেও পারবো না নাকি? তা বুঝেছি গিন্নি, কিন্তু এখন তো অনেক বেলা হয়েছে, আর বৌদি তো বাহিরে একা একা কাজ করছে। তুমিও গিয়ে একটু সাহায্য করো। তুমি ভাববে কি করে বল্টু, আমি এত সকালে ঘুম থেকে উঠবো আর তোমার বৌদিকে কাজে সাহায্য করব? আমি আমার বাবার বাড়িতে কোনোদিন এত সকালে ঘুম থেকে উঠিনি, তাই আমাকে এখন ঘুমাতে দাও। বল্টু এত করে বলার পরেও শিউলি কিছুতেই ঘুম থেকে ওঠে না। এদিকে শেফালি শিয়ালিনী একাই কাজ করতে থাকে। বৌদি, তোমাকে তো একা একাই কাজ করতে হচ্ছে। আসলে শিউলের শরীরটা ভীষণ খারাপ, তাই বিশ্রাম নিচ্ছে। ও সুস্থ হলে তোমাকে কাজে সাহায্য করবে। না না, কি বলছো বল্টু? ও সদ্য আমাদের বাড়িতে এসেছে। আগে কদিন যাক, তারপর না হয় কাজ করবে আমার সাথে। এখন আমি একাই সব সামলে নিতে পারবো। না না বৌদি, তা হয় নাকি? তুমি কাজ করলে ওকেও কাজ করতে হবে। এখন আমাকে খেতে দাও। এরপর শেফালি বল্টু আর মিসকে খাবার খেতে দেয়। আর বল্টু ও মিসকে খাবার শেষ করে কাজে চলে যায়। এভাবেই দিন কেটে যায়। একদিন শিউলি শিয়ালিনী যখন ঘরে ছিল, এমন সময় শেফালি শিয়ালিনী চলে আসে। হ্যাঁ রে শিউলি, একা একা ঘরে কি করছিস শুনি? আমার সাথে বসে গল্পও তো করতে পারিস। সারাদিন শুধু নিজের ঘরে বসে থাকলে হবে? আরে বৌদি, তুমি কি ভদ্রতা ভুলে গেছো নাকি? কারো ঘরে আসার আগে যে নক করতে হয় সেটা তুমি জানো না? এইভাবে হুটহাট আমার ঘরে ঢুকে পড়ে কেন? এসব কিন্তু আমার একদম পছন্দ না। হ্যাঁ রে শিউলি, আমি হলাম তোর বড় যা, আর তুই কিনা আমাকে এত বড় কথা বলছিস? তোর রুমে ঢোকার জন্য আমাকে বুঝি অনুমতি নিতে হবে? হ্যাঁ, অবশ্যই নিতে হবে, এটা একটা ভদ্রতা। তাছাড়া আমি বাবার বাড়িতে একাই থাকতাম সব সময়, আমার আবার যার তার সাথে মিশতে ইচ্ছে করে না। যাও তো, আমাকে বিরক্ত করো না। শিউলির কথা শুনে শেফালি ভীষণ মন খারাপ করে আর সেই ঘর থেকে চলে যায়। কত কি ভেবেছিলাম, আমার যে যা হবে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হবে, দুই যা একসাথে থাকবো। কিন্তু শিউলি তো আমাকে পছন্দই করে না, আমার সাথে মিশতেই চায় না। আমাকে কিনা এইভাবে অপমান করলো। শেফালি ভীষণ মন খারাপ করে। এভাবেই দিন কাটতে থাকে। শিউলি কিছুতেই কারো সাথে মিশতে চায় না, এমনকি কখনো কারোর সঙ্গে ভালো ব্যবহারও করে না। বৌদি, কি করছেন আপনি? এই তো রে, রান্না করছি। আজকে তুই কি কি খাবি বলে দিস আমাকে, আমি রান্না করে রাখবো। না না, আমি আজ খাবো না। আজকে আমি আমার বাঘিনী বন্ধুর সাথে বাহিরে খেয়ে নিব। এখন আমাকে এক কাপ চা করে দাও, মাথাটা বড্ড ধরেছে। সে কি রে, হঠাৎ মাথা ব্যথা ধরলো কেন? কপালে মলম লাগিয়ে দিব নাকি বল, তাহলে একটু ভালো লাগবে তোর। বৌদি, তোমার এসব কিছু আমার একদম বাড়াবাড়ি লাগে। চা করতে বলেছি, চা করো। তোমাকে এত কথা বলতে কে বলেছে শুনি? শিউলি যখন এভাবেই অপমান করছিল, এমন সময় সেখানে বল্টু শিয়াল চলে আসে। শিউলি, তোমার সাহস হলো কি করে বৌদির সাথে এভাবে কথা বলার? বৌদি তো তোমার সাথে ভালোই ব্যবহার করছে, তোমার যত্নও নিচ্ছে, তাহলে এভাবে কথা বলছো কেন? শোনো, তোমার বৌদির এসব কিছু নাটক, বুঝেছো? সবার সামনে ভালো সাজার। আমার এত খেয়াল তো আমি রাখতে বলিনি। তোরা থামবি এবার, তোদের আর ঝগড়া করতে হবে না। আমি কিচ্ছু মনে করিনি। এখন যা তো, তোরা নিজেদের মতো বিশ্রাম নিতে থাক, আমি তোদের জন্য চা নিয়ে যাচ্ছি। শিউলি রাগে নিজের ঘরে চলে যায় আর রাগে গিয়ে ফুঁসতে থাকে। ওই অশিক্ষিত বৌদির জন্য কিনা উল্টো আমাকে অপমান করলো। এমনিতেই তো আমার স্বামীর টাকায় পুরো সংসার চলছে, আবার আমাকেই কথা শোনানো। এর সত্য আমি নিবই।
এরপর থেকে শিউলি সবসময় বল্টুর কাছে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর সম্পত্তি ভাগ করে নিতে বলে, কিন্তু বল্টু কিছুতেই রাজি হয় না। এভাবে আরো অশান্তি বাড়তেই থাকে। একদিন শিউলি শিয়ালিনী সবকিছু গুছিয়ে নিচ্ছিল, এমন সময় সেখানে বল্টু চলে আসে আর ভীষণ অবাক হয়ে যায়। এ কি গিন্নি, তুমি এভাবে ব্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ শুনি? আমাকে তো আগে বলনি কোথায় যাবে। হ্যাঁ, তোমাকে বলার প্রয়োজন মনে করিনি। শোনো, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি থাকো তোমার দাদা বৌদির সাথে। আমার কোনোভাবেই তোমাদের সাথে থাকা সম্ভব না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এভাবে হঠাৎ করে চলে যেতে চাইলে আর হলো? চুপ করে থাকো তো এখানে। না, তোমার এই অশিক্ষিত দাদা বৌদির সাথে আমি কিছুতেই থাকবো না। তুমি হয় সম্পত্তি ভাগ করে নাও আর আলাদা হয়ে যাও, নয়তো আমি এক্ষুনি বাবার বাড়ি যাচ্ছি। শিউলি যখন চিৎকার করতে থাকে এমন সময় শেফালি শিয়ালিনী আর মিসকে চলে আসে। বল্টু, তোর বউ হলো বড় ঘরের মেয়ে, হয়তো আমাদের সাথে থাকতে অসুবিধা হচ্ছে। আমাদের জন্য আর কত অশান্তি লাগবে বল। এক কাজ কর, তুই সম্পত্তিগুলো ভাগ করে নে। না না দাদা, তা কি করে হয় বল? তুই আর বৌদি আমাকে অনেক ভালোবাসিস, তুই কোনো চিন্তা করিস না। এরপর তারা সব সম্পত্তি ভাগ করে নেয় আর মিসকে আর শেফালি শিয়ালিনীর ভাগে পড়ে একটা ছোট্ট পুকুর। গিন্নি, সম্পত্তি তো ভাগ হয়ে গেল। এতদিন তো বল্টুর টাকা দিয়ে আমার সংসার কিছুটা এগিয়ে গেছে, এখন তো আবার জমিও নেই, ভাগে একটা মাত্র পুকুর পেয়েছি। এখন কি হবে গিন্নি? আমিও তো তাই ভাবছি মিসকে, কি হবে এবার আমাদের? তুমিও তো অসুস্থ থাকার কারণে ঠিকভাবে কাজ করতে পারো না। আমাদের দুজনকে অনেক কষ্টেই দিন কাটাতে হবে। হ্যাঁ গো, তবে তুমি কিছু ভেবো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই যেন হয় গো। এরপর থেকে ওদের দুজনের শুরু হয় কষ্টের দিন। তারা দুজন প্রায় সময় না খেয়ে দিন কাটাতো। জানো গিন্নি, গ্রামে এখন সবাই তরমুজ চাষ করছে আর অনেক লাভবানও হচ্ছে। হরিণ তো প্রায় ধনী হয়ে গেল এই তরমুজ বিক্রি করেই। বাজারে নিয়ে গেলেই শেষ হয়ে যাচ্ছে, এত চাহিদা। তাই নাকি গো? আমাদের জমি থাকলে আমরাও তো চাষ করতে পারতাম, কিন্তু কি আর করার, আমাদের শুধু দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা গিন্নি শোনো, অনেকদিন থেকেই তো পুকুরের দিকে যাওয়া হয় না। চলো আজ বরং পুকুরের দিকে যাওয়া যাক, দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর মিসকে আর শেফালি শিয়ালিনী মিলে পুকুরের দিকে যায় আর হাঁটতে থাকে। এমন সময় শেফালির মাথায় একটা বুদ্ধি আসে। মিসকে শোনো, একটা বুদ্ধি পেয়েছি। আমাদের তো মাটির ব্যাংকে কিছু টাকা আছে, চলো আমরা সেই টাকা দিয়ে পুকুরে মাছ চাষ করি। এটা তো মন্দ হবে না, চলো তাহলে আমরা তাই করি। তবে মিসকে, আমার মাথায় আরো একটা বুদ্ধি আছে। আমরা চাইলেই পানির উপর মাচা করে তরমুজ চাষ করতে পারি, যেহেতু আমাদের বেশি জমি নেই। এতে আমাদের একটু কষ্ট হবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে দেখো। আচ্ছা ঠিক আছে গিন্নি, সত্যি তোমার মাথায় অনেক বুদ্ধি, এবার আমাদের আর কোনো অভাবই থাকবে না। এরপর তারা পুকুরের উপর তরমুজ চাষ করতে থাকে আর পুকুরে মাছ চাষ করতে থাকে। এভাবেই তারা দিন দিন অনেক লাভবান হয়ে যায়। এদিকে একদিন হঠাৎ করে বল্টু শিয়াল আসে তাদের বাড়িতে। আরে বল্টু, তুই এতদিন পর আমাদের বাড়িতে, সবকিছু ঠিকঠাক আছে তো? না দাদা, কোনো কিছু ঠিকঠাক নেই। শিউলি অনেক অসুস্থ, ঠিকভাবে কাজ করতে পারে না, কিছুই করতে পারে না। ওর কাজের জন্য অনেক অনুতপ্ত। চলো দাদা, ও তোমাদের কাছে ক্ষমা চাইবে। এমা, এ তুই কি বলছিস? মিসকে, চলো চলো, ওকে তো সুস্থ করতে হবে। এরপর ওরা শিউলির কাছে যায়। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বড় ঘরের মেয়ে বলে তোমাকে কত অপমান করেছি। এখানে এসে আমি বুঝেছি তুমি আমাকে কত যত্ন করতে। তুমি সত্যি আমার দিদির মতো। আচ্ছা আচ্ছা, তোকে এই অসুস্থ শরীর নিয়ে আর কথা বলতে হবে না। তুই আজকে থেকে আবার আমাদের সাথে থাকবি। আমি তোকে যত্ন করে সুস্থ করে তুলবো। এরপর তারা শিউলিকে নিয়ে আসে আর যত্ন করে সুস্থ করে তোলে। আর তারপর থেকে তারা আবার সেই আগের মতোই একসাথে দিন কাটাতে থাকে।